হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি পুজো স্পেশাল রেসিপি, মাটন দম বিরিয়ানি। কলকাতা স্টাইল মাটন দম বিরিয়ানি ছাড়া কলকাতার পুজো কিন্তু একদম অসম্পূর্ণ। আমরা প্রত্যেকেই জানি বিরিয়ানি একটা এমন রেসিপি যাতে প্রচুর ধরনের ফ্লেভার আমরা পেয়ে থাকি। আজকে আমি যে বিরিয়ানিটা তৈরি করব সেটা আমি এর আগে বহুবার ট্রাই করেছি, আর প্রতিবারই এটার টেস্ট অনবদ্য। যেহেতু এটা অনেকবার ট্রাই করা একটা রেসিপি, সেই জন্য এই রেসিপিটা ট্রাই করলে কি কি ডুজ অ্যান্ড ডোন্টস থাকতে পারে সেগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এই ভিডিওটার কোনো জায়গা কিন্তু মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন, তবে আপনাদের একদম পারফেক্ট বিরিয়ানি ফার্স্ট ট্রাইতেই তৈরি হয়ে যাবে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি 6টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে আমি কুচি করে কেটে নিচ্ছি। এখানে এই পেঁয়াজগুলো দিয়ে আমি তৈরি করব পেঁয়াজ ভাজা বা বেরিস্তা। বেরিস্তা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা কিন্তু লম্বালম্বি কাটবেন না, এভাবে আড়াআড়ি করে পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি কিভাবে করছি। দেখুন পেঁয়াজটা আমার কুচানো হয়ে গেল। এবারে হাত দিয়ে আমি পেঁয়াজটাকে একটু একটু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আড়ে করে কেটে নেওয়ার কারণ হলো আড়ে করে কাটলে খুব সহজেই হাত দিয়ে পেঁয়াজটা ছাড়িয়ে নেওয়া সম্ভব হয়, আর বেরেস্তাও একদম ঝরঝরে আর ক্রিস্পি হয়। দেখুন কত সহজেই পেঁয়াজটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এভাবে আমি বাকি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। দেখুন সব পেঁয়াজগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ রিফাইন্ড অয়েল। বেরেস্তা কিন্তু একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। তেলটা খুব ভালো করে গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দেখুন আমি অনেকটা তেল ব্যবহার করেছি, কিন্তু পেঁয়াজগুলো কিন্তু ডুবে যায়নি। পেঁয়াজগুলোর নিচেই তেলটা আছে, তাতে কোনো অসুবিধা নেই। পেঁয়াজগুলো নরম হলে এই তেলটুকুই পেঁয়াজের জন্য পর্যাপ্ত থাকবে। হাই ফ্লেমে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট অন্তর পেঁয়াজটাকে সাইড থেকে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু কর্নারের দিকের পেঁয়াজগুলো খুব আগে ভাজা হয়ে যাবে। দেখুন মিনিট 2 পর পর নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা আমার এই পর্যায়ে চলে এসেছে। এই পর্যায় পর্যন্ত পেঁয়াজটা ভাজতে কিন্তু আমার টোটাল 20 মিনিট সময় লেগেছে। পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু চেষ্টা করবেন পেঁয়াজটাকে তেল থেকে তুলে নেওয়ার, কারণ পেঁয়াজ কিন্তু তেল থেকে তুলে নেওয়ার পরও তেলের অতিরিক্ত টেম্পারেচারটা হোল্ড করে রাখে। তো সেক্ষেত্রে পেঁয়াজ তেল থেকে তুলে নেওয়ার পরও কিছুটা কুক হয়ে যায়। তাই জন্য এই গোল্ডেন অবস্থায় পেঁয়াজটা তুলে নিলে পেঁয়াজটা তুলে নেওয়ার মিনিট 2 পর পেঁয়াজের পারফেক্ট কালারটা অটোমেটিক চলে আসবে। কিন্তু তেলে রেখে ব্রাউন করতে গেলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবারে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন পেঁয়াজগুলোর কালারটা কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি মাটনের ম্যারিনেশনের মিশ্রণটা তৈরি করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন বিরিয়ানি মশলা। আপনারা ইচ্ছা করলে বাড়িতে বিরিয়ানি মশলা বানিয়ে নিতে পারেন, তবে আমি বেশিরভাগ সময় কেনা বিরিয়ানি মশলাই ব্যবহার করি। এক্ষেত্রে আমি এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেরেস্তা। দিয়ে খুব ভালো করে প্রতিটা উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। দেখুন ম্যারিনেশনের মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেল। এবারে দেখুন আমি এখানে 800 গ্রাম মাটন ব্যবহার করেছি। মাটনগুলো হাড় আর চর্বি সাথেই রয়েছে। মাটনগুলো আমি 100 গ্রাম করে পিস করে নিয়েছি। বিরিয়ানি সাধারণত আমি 100 গ্রামের মাটন পিসেই বেশি পছন্দ করি, তবে আপনারা ইচ্ছা করলে 80 গ্রামের মাটনের পিসও ব্যবহার করতে পারেন। বেশিরভাগ দোকান বা রেস্টুরেন্টে সাধারণত 80 গ্রামের পিসই ব্যবহার হয়। এবারে এই মাটনটাকে আমি একে একে এই ম্যারিনেশনের মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে
খুব ভালো করে আমি মাংসের গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে করবেন, যাতে প্রতিটা মাংসে খুব ভালো করে মশলাটা কোট হয়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন মশলা দিয়ে মাংসটা পুরোটাই আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এইভাবে রেখে দেবো ফ্রিজে 1 ঘন্টার জন্য। মাটনটা ম্যারিনেশনের পর এবার আমি আলু ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 8 পিস আলু ব্যবহার করেছি। আলু ছাড়া বিরিয়ানি একদমই অসম্পূর্ণ। আপনারা ইচ্ছা করলে আলুর পরিমাণটা অবশ্যই কম বেশি করতে পারেন। এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারছেন মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি মাঝখান থেকে ভাগ করব না, এরকম গোটা আলু দিয়েই আমি রান্না করব। মাঝারি সাইজের আলুগুলো আমি সব গোটা রেখেছি। একটা বড় আলু ছিল, সেটা আমি 2 ভাগ করে এখানে ব্যবহার করছি। এবারে এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 পিঞ্চ ইয়েলো ফুড কালার। আপনারা ফুড কালারের পরিবর্তে হাফ টিস্পুন হলুদ অবশ্যই ব্যবহার করতে পারেন। ফুড কালারটা আমি খুব ভালো করে আলুটাতে মাখিয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজ ভেজে নেওয়ার কড়াইটা গরম করে তেলটা গরম হলে আমি আলুগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে রেখে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন চারিদিক থেকে যে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি একে একে সেই আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো সব ভেজে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে ব্যবহার করেছি 50 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। মাটনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ কিন্তু বিরিয়ানির বাকি উপকরণগুলো আপনারা রেডি করে নেওয়ার চেষ্টা করবেন, না হলে অ্যাসেম্বলিং এর সময় কিন্তু খুব অসুবিধা হবে। দেখুন খোয়া ক্ষীরটা গ্রেট করে আমি রেডি করে নিয়েছি। 1 ঘন্টা পর মাটনটাকে আমি ফ্রিজ থেকে বার করে একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এর থেকে অতিরিক্ত জল কিন্তু ব্যবহার করবেন না। প্রেসার কুক করার সময় মাটন থেকেও অতিরিক্ত জল অনেকটাই বেরোবে। এবারে এর মধ্যে আমি ভেজে নেওয়া আলুগুলো একে একে বসিয়ে দিচ্ছি। এবারে প্রেসার কুকারটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3টে হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করব। মাটনটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ চলুন আমি বাকি কিছু উপকরণ রেডি করে নিই। এখানে আমি 3.5 কাপ বা 800 গ্রাম চাল ব্যবহার করেছি। 800 গ্রাম মাংসের জন্য আমি 800 গ্রাম সিদ্ধ বাসমতি চাল ব্যবহার করেছি। চালটা কিন্তু বিরিয়ানিতে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। চালের সিলেকশন ঠিকঠাক মতো না হলে কিন্তু বিরিয়ানি কিছুতেই পারফেক্ট তৈরি হয় না। তাই এক্ষেত্রে আমি কিছু টিপস আপনাদেরকে দিয়ে রাখবো। আমি এখানে বিরিয়ানি তৈরি করছি সিদ্ধ বাসমতি চালে। বাজারে কিন্তু বিরিয়ানির চাল বা বাসমতি চাল 2 ধরনের পাওয়া যায়, একটা সিদ্ধ আর একটা আতপ। আতপ চালে বিরিয়ানি তারাই বানাবেন যাদের কোনোভাবেই রান্না হওয়ার পরে নুন চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করার দরকার পড়বে না, কারণ আতপ বাসমতি 50% রান্না হয়ে যাওয়ার পর সেটা কিন্তু কোনোভাবেই আপনি নাড়াচাড়া করতে পারবেন না, তাহলে কিন্তু প্রতিটা চাল ভেঙে যাবে। আমি সেই কারণে সাজেস্ট করব যারা প্রথমবার বিরিয়ানি বানাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সিদ্ধ বাসমতি চালে বিরিয়ানি তৈরি করার। তাহলে সেক্ষেত্রে দরকার পড়লে নুন চিনিটা অ্যাডজাস্ট করতে পারবেন। যদিও আমি এখানে নুন চিনির পারফেক্ট রেশিও বলে দেবো, তবুও আপনারা চেষ্টা করবেন প্রথমবার বিরিয়ানি বানালে সিদ্ধ বাসমতি চালে বিরিয়ানি বানাতে। চালটা দিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে চালটাকে 2-3 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে পাল্টে চালটা ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। দিয়ে চালটাকে ভিজিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। চালটা যতক্ষণ ভিজছে আর মাটনটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ বিরিয়ানির লেয়ারিংয়ের জন্য যে উপকরণগুলো আমার দরকার সেগুলো আমি হাতের কাছে একটার পর একটা রেডি করে রাখছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা বা বেরেস্তাটা। এরপর নিয়ে নিচ্ছি গ্রেটেড খোয়া ক্ষীর। একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1/4 কাপ দুধ। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলাপ জল, 1 টেবিল স্পুন কেওড়ার জল আর 1 ড্রপ মিঠা আতর দিয়ে এই মিশ্রণটাকে আমি আলাদা করে রাখলাম। এই পুরো মিশ্রণটাই হলো বিরিয়ানিতে ফ্লেভার এনহান্স করার জন্য।
এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 20 গ্রাম আলু বোখরা। আলু বোখরা আপনারা যে কোনো বড় গ্রসারি শপে পেয়ে যাবেন। এবারে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিলস্পুন গরম দুধ। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ স্যাফরন আর 1 পিঞ্চ ইয়েলো ফুড কালার দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি ব্যবহার হবে বিরিয়ানিতে হলদেটে কালার আনার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন বিরিয়ানি মশলা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ বা 122 ml ঘি। এবারে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন লেবুর রস। দেখুন প্রতিটা উপকরণ আমার হাতের কাছে তৈরি হয়ে গেল। এবার এটাকে সাইড করে রেখে আমি দেখে নিচ্ছি মাটনটা আমার কতটা রান্না হলো। মাটনটা আমি 3টে হুইসেল চলে আসার পর 15 মিনিট রেস্ট করে প্রেসার কুকার ঠান্ডা করে তারপর আমি প্রেসার কুকারটা খুলেছি। এবারে আলুগুলোকে আমি এর থেকে একে একে তুলে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, চাল রান্না করার আগে অবশ্যই আপনারা মাটনের লেয়ারটা তৈরি করে নেবেন। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এটাতেই আমি বিরিয়ানিটা রান্না করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ঘি। ঘিটা দিয়ে পুরো হাঁড়িটা খুব ভালো করে ঘিটাকে আমি ব্রাশ করে নিলাম। এবারে হাঁড়িটাতে কিছু তেজপাতা আমি বিছিয়ে নিচ্ছি। তেজপাতা এভাবে বিছিয়ে নিয়ে ছাড়াও আপনারা রান্না করতে পারেন, তবে তেজপাতা বিছিয়ে নিয়ে এভাবে রান্না করলে বিরিয়ানি পুড়ে যাওয়ার চান্স একেবারেই নেই বললে চলে। আর তেজপাতা দিলে ঘি আর তেজপাতা মিশিয়ে অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার বিরিয়ানিতে অ্যাড হয়। দেখুন হাঁড়িটার নিচটুকু তেজপাতা বেছানো আমার হয়ে গেছে। এবারে প্রথমেই আমি সিদ্ধ করে নেওয়া মাটনটা একে একে এর মধ্যে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুগুলো, দিয়ে দিচ্ছি আলু বোখরাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন গ্রেটেড খোয়া ক্ষীর, দিয়ে দিচ্ছি পুরো লেবুর রসটুকুই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মাটন সিদ্ধ হওয়ার ঝোলটা বা ইয়াকনিটা। মাটনের লেয়ারটা আমার একদম রেডি। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবারে আমি চালটা প্রিপেয়ার করে নেব। চালটা রেডি করে নেওয়ার জন্য আমি প্রথমেই যেটা রেডি করব, আমি একটা সুতির কাপড় এখানে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 8-10টা লবঙ্গ, 2টো ছোট এলাচ, 1 টেবিলস্পুন মৌরি আর 1 ইঞ্চি দারচিনি দিয়ে এই সুতির কাপড়টাকে আমি বেঁধে একটা পোটলা তৈরি করে নিলাম। এবারে গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 লিটার জল। এবারে হাঁড়িটার মধ্যে আমি তৈরি করে নেওয়া পুটলিটা দিয়ে ঢাকা দিয়ে জলটাকে একটু ফুটতে দেব। দেখুন মশলার পুটলিটা সহ হাঁড়ির জলটা আমার 5 মিনিটের মধ্যে ফুটে গেছে। মশলার পোটলাটা আমি এবার জল থেকে তুলে নিলাম। এবার আধ ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া চালটা আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাই ফ্লেমে রেখে চালটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। চাল রান্না হওয়ার কোনো সময় আমি এখানে মেনশন করছি না। চালের কোয়ালিটির উপর চাল সিদ্ধ হতে কম বেশি সময় লাগবে। আমার এখানে চাল সিদ্ধ হতে সময় লেগেছিল 10 মিনিট। দেখুন 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর চালটা আমি দেখে নিচ্ছি 70% এটা সিদ্ধ হয়েছে। পুরোপুরি হাতে স্ম্যাশ হয়ে যাচ্ছে না, কিন্তু হালকা নরম হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি চালটাকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিচ্ছি। চালটা কিন্তু প্রথমেই সব ফ্যান ঝরিয়ে নিতে যাবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন প্রথম চালটুকু ছাঁকনি দিয়ে তুলে তবে মাটনের লেয়ারের ওপর দিয়ে নেওয়ার। দেখুন অর্ধেকটা চাল আমি ফুটন্ত চালের হাঁড়ি থেকেই ঝাঁঝরি হাতা দিয়ে তুলে মাটনের লেয়ারের ওপর দিয়ে দিচ্ছি। অর্ধেক চাল দিয়ে দেওয়ার পর একটা লেয়ার আমার তৈরি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন খোয়া ক্ষীর, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া ফুড কালার আর কেশরের মিশ্রণটা, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবারে বাকি চালটাও আমি ওপর থেকে ফ্যান ঝরিয়ে দিয়ে দিচ্ছি। চালের সাথে এই সময় যদি অল্প ফ্যানও এর মধ্যে চলে যায় তাতে চিন্তার কোনো কারণ নেই, তাতে টেস্টটা আরও ভালোই আসে। দেখুন আমার সেকেন্ড চালের লেয়ারটাও তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি বাকি খোয়া ক্ষীরটুকু, পেঁয়াজ বেরেস্তাও বাকিটুকু সবটাই দিয়ে দিচ্ছি। এবারে
বাকি থাকা পুরো চালটাই আমি ভালো করে ফ্যান ঝরিয়ে এর উপর থেকে সাজিয়ে দিচ্ছি। আমার ফাইনাল লেয়ার কমপ্লিট। এবারে বাকি বিরিয়ানি মশলাটুকু এর মধ্যে দিয়ে কেওড়ার জল, গোলাপ জল, দুধ আর মিঠা আতরের যে মিশ্রণটা সেটা আমি ওপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর 122 গ্রাম ঘিটা আমি গলিয়ে রেখেছিলাম, সেটাকে চারিদিক থেকে আমি খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটার লেয়ারিং আমার কমপ্লিট। এবারে একটা আটার মণ্ড নিয়ে আমি হাঁড়িটার সাইড থেকে এভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে ঢাকনাটা আটকে সিল করে দিলাম। এবারে আমি এটা গ্যাসে বসিয়ে রাখছি। ওপর থেকে একটা পাত্রে জল ভরে আমি বসিয়ে দিলাম। উপরে একটা ভারী কিছু থাকলে কোনোভাবেই এই আটার মণ্ড ভেদ করে বাষ্প বেরিয়ে যেতে পারবে না। বিরিয়ানিটা গ্যাসে বসানোর পরে প্রথম 15 মিনিট হাই ফ্লেমে, পরের 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আর শেষ 5 মিনিট লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি এবারে বিরিয়ানির ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। চলুন, প্রথমে আমি আটার মণ্ডগুলো সাইড থেকে সরিয়ে নিচ্ছি। প্রতিটা কালার ঠিক মতো এসেছে। বিরিয়ানি আমার দমে তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি প্লেটিং করে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা আমার একদম তৈরি। আমি যতটা ডিটেলে সম্ভব রেসিপিটা দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আমি কয়েকটা টিপস আপনাদেরকে দিয়ে রাখবো। প্রথমটা হলো নুন। যদি আপনারা বিরিয়ানি রান্না করেন আমার মতো সিদ্ধ বাসমতি চালে, তবে সেক্ষেত্রে আমি যেরকম ভাবে করেছি, যে পর্যায়ে নুন ব্যবহার করেছি একদম সেই পর্যায়ে নুন ব্যবহার করলে পারফেক্ট বিরিয়ানি আপনারা তৈরি করতে পারবেন। কিন্তু যদি আপনারা সিদ্ধ চালের পরিবর্তে আতপ বাসমতি চালে বিরিয়ানি রান্না করে থাকেন, তবে সেক্ষেত্রে চাল সিদ্ধ করার সময় চাল সিদ্ধ করার জলে নুন দিয়ে তবেই সেদ্ধ করবেন। সেই সময় জলের টেস্টটা যেন একদম নোনতা থাকে, তেমনি জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে চালটা সেদ্ধ করে নিতে হবে। লেয়ারিংয়ের সময় এক ফোঁটাও নুন আর ব্যবহার করা যাবে না। আতপ বাসমতি চাল যেহেতু খুব সফট হয়, তাই জন্য সেদ্ধ করার সময় জলে যেটুকু নুন থাকে সেটা পুরোটাই সেটা অ্যাবজর্ব করে নেয়। তাই আতপ বাসমতিতে রান্না করার সময়, চাল সেদ্ধ করার সময় একমাত্র নুন ব্যবহার করবেন। লেয়ারিংয়ের সময় কিন্তু কোনো রকম নুন আর ব্যবহার করা যাবে না। 2 নম্বর টিপস হলো বিরিয়ানি তৈরি করার প্রপার চাল আর মাটনের রেশিও হচ্ছে 2:1। মাটন যতটা থাকবে তার অর্ধেক চাল সবসময় ব্যবহার করতে হয়, তবেই সার্ভিংয়ের সময় মাটন আর চালের কোয়ান্টিটি ঠিকঠাক থাকে। তবে আপনারা বাড়িতে তৈরি করলে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চাল আর মাটনের ব্যবহার করতে পারেন। দেখুন পারফেক্ট কলকাতার মাটন দম বিরিয়ানি আমার তৈরি। আমার প্রতিটা স্টেপ হুবহু ফলো করে যদি আপনারা বিরিয়ানি বানান, আপনাদের প্রথম ট্রাইতেই বিরিয়ানি একদম পারফেক্ট তৈরি হবে। তাহলে এবার পুজোয় রেস্টুরেন্টে লাইন না দিয়ে বা সুইগি জোম্যাটো কল না করে বাড়িতেই আপনারা পারফেক্ট বিরিয়ানি তৈরি করে নিন। আমার এই ভিডিওটা আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।